বিভিন্ন প্রকার গতি। তো বিভিন্ন প্রকার গতি রয়েছে। গতির কোনো গতিশীল বস্তুর গতি বিভিন্ন রকম হতে পারে। গতির প্রকারভেদ রয়েছে। অনেক ধরনের গতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই গতি থেকে কী ধরনের প্রশ্ন হয় সে প্রশ্নগুলো নিয়ে আমরা একটু দেখি যে গতি অধ্যায়ে কী ধরনের প্রশ্ন হয়। তো চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের? একটা ফ্যান চলছে, ফ্যান আসলে চলছে আমরা বলি না, ফ্যান নর্মালি আমরা বলি যে ফ্যানটা বন্ধ আছে অথবা ফ্যানটা ঘুরছে। তো হ্যাঁ, চলছে বলি, সাধারণ প্রচলিত কথায় আমরা বলি যে আসলে চলছে, ফ্যান চলছে। ওকে, তো ফ্যান চললে আসলে কি হয়, ফ্যানটা ঘোরে, যে কোনো একটা দিকে ফ্যানটা ঘোরে। চলন্ত ফ্যানের সুইচ যদি আমি বন্ধ করে দিই তাহলে কি হবে, তাহলে ওই গতিকে কি বলবো? তো ফ্যান কয় ধরনের, কীভাবে চলতে পারে সেটার একটা কথা, সেটার মধ্যে হচ্ছে মনে করেন যে আমি একটা বিন্দুকে স্পেসিফাই করি, এটা একটা ফ্যানের ছবি আঁকলাম। তো আসলে ও যে ঘুরছে, কোন পাখাটা কখন কোথায় রয়েছে সেটা তো আমরা জানি না। এটা হচ্ছে আমি নাম দিলাম, এটার হচ্ছে এ একটা পাখা, বি একটা পাখা, আর সি একটা পাখা। তাহলে এখানে আরও একটা বিন্দু আমি এখানে লিখে রাখি, এই একটা দাগ দিয়ে রাখলাম। তো এখন যদি এ পাখাটা ঘুরে, ও যদি ঘুরতে শুরু করে তাহলে কি হবে, ঘুরে একটা পর্যায়ে সে এখানে আসলো, এসে যদি আসে তাহলে সি পাখাটা এদিকে অগ্রসর হবে। এভাবে ফ্যানটা যখন ঘোরে তখন এ পাখাটা একটা নির্দিষ্ট সময় পরপর, অথবা বি পাখাটা অথবা সি পাখাটা, যে কোনো একটা পাখা একটা নির্দিষ্ট সময় পরপর ধরলাম এই বিন্দুটাকে অতিক্রম করে যায়। তো যখন ফ্যানটা স্বাভাবিকভাবে চলে তখন ফ্যানের চলার গতি কমে না অথবা বাড়ে না, একইভাবে ফ্যানটা চলতে থাকে সাধারণত। কিন্তু যখন আমরা বন্ধ করে দেই তখন কি হয়, ফ্যানটার গতি আস্তে আস্তে কমতে থাকে, এবং এই যে এ পাখাটা ও যদি ঘুরে এই বিন্দুতে আসতে, অর্থাৎ এই যে মার্কিং পয়েন্ট যেটা আমরা করলাম, এই মার্কিং পয়েন্টটাতে আসতে যদি তার মনে করেন স্বাভাবিকভাবে যখন চলছিল তখন এটার 5 সেকেন্ড সময় লাগতো। এবার যখন আমি বন্ধ করে দিলাম তখন একবার ঘুরে আসতে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে, যেহেতু গতি কমে যাচ্ছে সেহেতু ঘুরে আসতে বেশি সময় লাগবে, ধরা গেল 6 সেকেন্ড লাগলো। এরপরে আরেকবার ঘুরে আসতে 8 সেকেন্ড লাগলো বা 7 সেকেন্ড লাগলো, যে কোনো কিছু লাগতে পারে, কিন্তু ক্রমেই সময়টা বাড়বে, বাড়তে 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 একবার সময় গিয়ে ইনফিনিটি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। অর্থাৎ এই পাখাটা ঘুরে আর কখনোই এই বিন্দুতে আসবে না, অর্থাৎ পাখাটা থেমে যাবে। তো সময়ের কথা কেন বলছি, কারণ এখানে বলেছে যে কোনো ধরনের বস্তু যদি একটা নির্দিষ্ট কেন্দ্রকে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি, বা এটাকে আমরা বলি হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন। ধরেন একটা কিছু ঘুরছে, সেটা যদি একটা বৃত্তাকার পথে ঘুরে তখনও সে কিন্তু ঘুরছে, কিন্তু এই যে ঘূর্ণনটা, তখন আমরা এটাকে ঘূর্ণন গতি বলি না, এটা তখন আমাদের গতিটা হয়ে যায় বৃত্তাকার গতি, বৃত্তাকার। এবং এটাকে আবার সার্কুলার মোশন বলা হয়, সার্কুলার মোশন। আমাদের সান, এটার চারপাশে যে আমাদের আর্থ, এইটার যে গতি, একটা নির্দিষ্ট কক্ষপথে সে ঘুরছে, উপবৃত্তাকার, এলিপ্টিক, যেমন একটা লাটিম। এখানে একটা মুভিং পার্ট রয়েছে, এখানে কি অনেকে আপত্তি করতে পারে যে একটা বেয়ারিং আছে সেটার চারপাশে তো ঘুরছে, এটা হবে কি না। তারপর আমরা এটাকে মানে এই ধরনের সূক্ষ্ম কনফিউশনগুলোর কাছাকাছি আমরা যাই না। তো মোটামুটি একটা জায়গায় তো আমাকে থামতে হবে। তো ওই লিমিটগুলো নিয়ে এই ক্লাসে বা আমাদের নর্মালি আরও কয়েক ক্লাস এটা নিয়ে খুব একটা আলোচনা হবে না। কিন্তু যদি কারো মনে প্রশ্ন জাগে যে আসলে এখানে একটা বেয়ারিং থাকে ছোট্ট, সেটার চারপাশে তো এই ফ্যানটা ঘুরছে, হ্যাঁ, বাট তারপরেও এটার সাথে একটা কন্ট্যাক্ট থাকে, যার কারণে আমরা এটাকে মানে
বৃত্তাকার গতি না বলে বা সার্কুলার গতি না বলে রোটেশনাল বা ঘূর্ণন গতিই বলবো। হ্যাঁ, তারপরে হচ্ছে লাটিমের গতিটাও কিন্তু বৃত্তাকার না, এটা রোটেশনাল বা ঘূর্ণন গতি। হ্যাঁ, লাটিমটা ঘোরে, ঘূর্ণন গতি। তো এই ক্ষেত্রে কিছু কনফিউশন হতে পারে, যার কারণে আমি জিনিসটা বলে রাখলাম। এটা সিলেবাসে কভার করেনি আপনাদের, এটা লাগবে না। জাস্ট একটু মানে যদি, যেহেতু আমাদের একটা জিনিস নিয়ে যখন আমরা চিন্তা করে করে পড়ব, তখন হয়তো এই প্রশ্নটা মাথায় আসতে পারে, তাই বলে রাখলাম। এই প্রশ্নের বাইরেও হয়তো এমন কোনো প্রশ্ন আসতে পারে যেটা আমি এখন বলতে পারছি না। কার মনে কী ধরনের প্রশ্ন আসবে সেটা তো বলা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যেটা বলছিলাম যে ঘূর্ণন গতি, তাহলে এই ফ্যানটা যেভাবেই ঘুরুক না কেন সেটাই ঘূর্ণন গতি। সে যদি কখনো আস্তে চলে, কখনো বা দ্রুত চলে, সেটা ঘূর্ণন গতির মধ্যে পড়বে। কিন্তু সেই ঘূর্ণনটা যদি একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট সময়ে বজায় রেখে চলে, অর্থাৎ 5 সেকেন্ড পর পর দেখা যাচ্ছে কি একটা পাখা এই বিন্দুটাকে, অথবা যে কোনো একটা বিন্দু হতে পারে, যে কোনো একটা বিন্দু নিতে পারে, একটা বিন্দুকে অতিক্রম করে যাচ্ছে, তাহলে কি হবে? সেই গতিকে, সেই ঘূর্ণন গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। সেই ঘূর্ণন গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ চলন্ত ফ্যান, যখন ফ্যানটা চলতে থাকে, মানে ফ্যানটা কমছে না অথবা বাড়ছে না, চলতে সবসময় থাকে। যেমন আমি যখন ফ্যানটার সুইচটা অন করি, হ্যাঁ, অর্থাৎ ফ্যানটাকে চালু করি, তখন কি হয়? তখন ফ্যানটা চলতে শুরু করে, তখনও কিন্তু ফ্যানটা চলন্ত ফ্যান। হ্যাঁ, তো এখানে যদি আমরা কথা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু অনেক কনফিউশন তৈরি হতে পারে। তাহলে চলন্ত ফ্যান বলতে আমরা কখন কোনটাকে বুঝবো সেটা একটু দেখে নেই। তাহলে সুইচ অন করার সাথে সাথেই কিন্তু ফ্যানটা চলছে। আচ্ছা, এইবার সুইচ বন্ধ করে দেওয়ার সাথে পরেও কিন্তু ফ্যানটা চলছে। ফ্যানটা চলা মানে কি? চলা মানে হচ্ছে ফ্যানটা ঘোরা, ফ্যানটা ঘুরছে কিনা। হ্যাঁ, তো এটাই তো বুঝি আমরা আমাদের সাধারণ যে কথাবার্তা, সেইটার সাথে পদার্থবিজ্ঞানের যে হিসাব নিকাশ, সেটার একটা যে মানে আমরা যখন সেটাকে পরিমাপ করতে যাই, তখন সেইটার সাথে এটা কতটুকু সাংঘর্ষিক, সেই বিষয়গুলোকে আমাদের একটু দেখা দরকার। তো সুইচটা যখন অন করলাম, তখন ফ্যানটা চলতে শুরু করলো। তো কি হয়? তখন সে ধীরে ধীরে তার গতি বাড়তে থাকে। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার গতিটা বাড়ে, একটা নির্দিষ্ট ক্যাপাসিটি পর্যন্ত। একেবারে খুব দ্রুত চলে না, সব মোটর বা সব ফ্যানের ক্যাপাসিটি সমান না। সুতরাং সে একটা নির্দিষ্ট পর্যায়ে যাবার পরে তার গতি আর বাড়বে না, সে একইভাবে চলতে থাকবে। অর্থাৎ গতির ভেলোসিটি বা দ্রুতি বলতে পারি, দ্রুতি 0 থেকে একটা নির্দিষ্ট দ্রুতিতে চলে গেল। মনে করলাম v = 5 মিটার পার সেকেন্ড। তো এখানে রোটেশনাল মোশন যেহেতু, আমি তারপরেও বলছি যে ধরেন 5 মিটার পার সেকেন্ডই। হ্যাঁ, তো এইবার 5 মিটার পার সেকেন্ড বেগেই চলছে এই পাখাটা। 5 মিটার পার সেকেন্ড বেগে পাখাটা ঘুরছে। এখানে আমি রেডিয়ান পার সেকেন্ড বা এই টাইপের কোনো কিছু বলছি না, মানে রোটেশনাল ভেলোসিটি এটা বলছি না। হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলছি না। নর্মালি এটা চিন্তা করেন যে ভেলোসিটি 0 ছিল, এইটা কি করলো এখন 5 মিটার পার সেকেন্ড হলো। এই 5 মিটার পার সেকেন্ড হওয়ার পরে আর এটা বাড়ছে না। এবার যদি না বাড়ে, গতি যদি 5 মিটার পার সেকেন্ড থেকে যায়, তখন এই 5 মিটার পার সেকেন্ড গতিটাকে আমরা বলছি যে চলন্ত ফ্যানের অবস্থা। এবং এই সময়ে যদি আমি সুইচটা বন্ধ করে দেই, তখন গিয়ে কি হবে? তখন গতিটা আস্তে আস্তে কমতে থাকবে। 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, এক সময় গিয়ে 0 হয়ে যাবে। যখন এর গতি 0 হয়ে যাবে, তখন ফ্যানটা আবার বন্ধ অবস্থায় চলে আসলো। তো এই যে সময়টা, ফ্যানটা যখন v = 0 থেকে 5-এ যাচ্ছে, অথবা
ভি ইকুয়াল টু 5 থেকে যখন 0-তে যাচ্ছে, এই সময়টা কি হচ্ছে, এই সময়টায় গতি 0 থেকে যখন 5-এ যাচ্ছে, অর্থাৎ ফ্যানের সুইচটা আমি চালু করছি, অন করছি, তখন কি হচ্ছে, এর গতি বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট গতিতে যাওয়ার পরে সেই ফ্যানটা চলতে থাকছে। এই সময় আর গতি পরিবর্তন করছে না যতক্ষণ না পর্যন্ত আমি সুইচটা বন্ধ করছি। এখন যখন সুইচটা আমি বন্ধ করে দিলাম, তখন কি হলো, গতি আস্তে আস্তে কমতে শুরু করলো, এখানে গতি কমতে শুরু করলো এবং এটা শূন্য হয়ে গেল এবং থেমে গেল। তাহলে এই যে স্টেজটা, এইখানে কি হচ্ছে, এই গতিটা আর পর্যায়বৃত্ত থাকছে না। শুধু যেই মুহূর্তে বেগটা 5 মিটার পার সেকেন্ড থাকছে, অথবা যে কোনো মান হতে পারে, সেই মুহূর্তে এই গতিটাকে আমরা বলবো, ফ্যানের এই সময়কার গতিটাকে বলবো পর্যায়বৃত্ত গতি। ফ্যানের এই সময়কার গতিটাকে বলবো পর্যায়বৃত্ত। কেন পর্যায়বৃত্ত? কারণ এই সময়ে ফ্যানের গতি বাড়ছেও না, কমছেও না, সুতরাং এই ফ্যানের যে পাখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতে পারছে। যেহেতু এটা চলন গতির সংজ্ঞার সাথে মিলছে না, সেহেতু এটা চলন গতি হবে না, এবং এটা যেহেতু স্পন্দিত হচ্ছে না, সেহেতু এটা স্পন্দন গতিও না। আমরা স্পন্দন গতি নিয়েও হয়তো একটু পরেই কথা বলবো। তাহলে কি হলো, এই আনসারটা কি হচ্ছে, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি? তাহলে সুইচ যদি বন্ধ করে দেয়, তাহলে পাখার গতি হবে ঘূর্ণন গতি। তো 3টা স্টেজ বলে রাখলাম। প্রথম স্টেজটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্টেবল না হচ্ছে গতিটা, একই জায়গায় গিয়ে না থামছে, ততক্ষণ পর্যন্ত এটা ঘূর্ণন গতি। আবার যখন আমি ফ্যানের সুইচটা বন্ধ করে দিচ্ছি, তখনও সেটা ঘূর্ণন গতি। আবার যখন ফ্যানটা ঘুরছে, তখনও সেটা ঘূর্ণন গতি, কিন্তু সেই ঘূর্ণনটা একটা বিশেষ ধরনের ঘূর্ণন গতি, যেটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি। চলন্ত গাড়ির চাকার গতি কোন ধরনের গতি? একটা গাড়ি চলছে, তা এখন গাড়িটা যখন চলছে, তখন তার চাকাটা কি হবে? চাকাটা নিশ্চয়ই চলবে। কিভাবে চলবে? গাড়ির চাকা আমরা দেখেছি, গাড়ি যখন চলে তখন গাড়ির চাকাটা ঘোরে। এখন গাড়ির চাকা যেহেতু ঘোরে, তার মানে গাড়ির চাকার গতিটা ঘূর্ণন গতি। আবার এই ঘূর্ণন গতিটা পর্যায়বৃত্ত গতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু চলন্ত গাড়ি কোন সময়? গাড়ি যখন চলতে শুরু করলো, নাকি গাড়ি যখন একই গতিতে চলছে, নাকি গাড়ি যখন থামছে, এরকম কোনো তথ্য আমাকে দেয়নি। সুতরাং আমি জানি না যে গাড়িটা সমবেগে চলছে নাকি সমত্বরণে চলছে, বা অন্য যে কোনো রকমের মোশনে চলছে, যেটা ভি যদি কোনো একটা নির্দিষ্ট না হয়, 5 না হয়, ভি ইকুয়াল টু যদি 10 না হয় মিটার পার সেকেন্ড, হ্যাঁ, তার গতির যদি কোনো একটা নির্দিষ্ট মান না থাকে, তাহলে আমি সেটাকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি না, কারণ আমি জানি না গাড়িটা আসলে কিভাবে চলছে। তো যেহেতু জানি না, সেহেতু পর্যায়বৃত্ত গতি অপশন হতে পারে না। আর স্পন্দন গতি মানে কি? স্পন্দন গতি মানে হচ্ছে কোনো একটা কিছু যদি একটা নির্দিষ্ট, এটা একটা কল্পনা করলাম যে এরকম একটা কিছু, এটার ডান পাশে একবার যাচ্ছে, বাম পাশে একবার যাচ্ছে, হ্যাঁ, এটাকে আমি বলি স্পন্দন গতি। মানে সামনে পেছনে যাচ্ছে এবং আসছে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যাচ্ছে আসছে, এটাকে আমরা বলি স্পন্দন গতি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখানে চলন্ত গাড়ির চাকার গতিটা হবে ঘূর্ণন গতি, কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে না। এটা যদি আমি পর্যায়বৃত্ত গতি আসলে আনসারটা দিয়েও দেই, তাহলে আমি আসলে ধরে নিচ্ছি যে আমি জানি যে মানে চলন্ত গাড়িটা আসলে কি ধরনের চলন্ত গাড়ি। এটা মানে বলা সম্ভব হচ্ছে না, তাই আমরা আনসারটাকে চয়েস করতে পারি হচ্ছে ক, এই। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে
সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? প্যাডেলটা ঘোরানোর কারণেই সাইকেলটা ঘোরে, তাই তো, সামনে চলে। তার মানে হচ্ছে এই গতিটাও ঘূর্ণন গতি। হ্যাঁ, নির্দিষ্ট পথে যদি চিন্তা করেন যে এরকম একটা সাইকেল চলছে, বাট এটা হচ্ছে নির্দিষ্ট রাস্তায় চলছে, তাহলে এই রাস্তা বরাবর যদি সাইকেলটা চলে সোজা পথে, তাহলে সেটা চলন গতি হতে পারে। কিন্তু সাইকেলটার যে ওভারঅল গতি সেটা চলন গতি হতে পারে, কিন্তু সাইকেলের চাকার গতিটা ঘূর্ণন গতি। আবার দেখেন সাইকেলের প্যাডেলের গতি সেটা ঘূর্ণন গতি হতে পারে। এখন 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 কেউ প্রশ্ন করতে পারে যে আচ্ছা, এইখানে প্যাডেলটা আমি আঁকি নাই, প্যাডেলটা আঁকা একটু কঠিন। এই যে এরকম একটা প্যাডেল থাকলো, মনে করেন প্যাডেল তো দুই দিকেই থাকে, এটা মাটির সাথে মিশে গেল মনে হচ্ছে। ওকে, ফাইন। তো এটা হচ্ছে সাইকেল। তো সাইকেলের প্যাডেলের গতি আসলে কোন ধরনের গতি? এটা যখন বললাম আমি ঘূর্ণন গতি, তখন এমন হতে পারে যে আমি সাইকেলের প্যাডেলটা এখানে শেষ করে তারপরে আমি প্যাডেলটা পা দিয়ে যেভাবে এরকম যে যখন এখানে যেমন দেখানো হচ্ছে সেরকমই রয়েছে। হ্যাঁ, তো এই অবস্থায় সাইকেলটা চলছে। তো এই সময় তো আর ওই গতিটা কি হবে না, ঘূর্ণন গতি থাকবে না, এরকম হতে পারে। বাট এত ক্রিটিক্যালি চিন্তা আমরা করি না আসলে। নর্মালি আমরা যারা প্রশ্ন করেন ওনাদের ব্যাপারটাও কিছুটা মাথায় রাখি, একটু ছাড় দিই আর কি। তো সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? সাইকেলের প্যাডেলের গতি হচ্ছে চলন গতি। এই প্রশ্নটা আসলে একটু অন্যভাবে হওয়া দরকার ছিল, একটু কনফিউজিং, বাট চলন গতি, ঘূর্ণন গতি। আচ্ছা, পরের প্রশ্ন আসি। স্প্রিং থেকে ঝুলিয়ে নেওয়া একটা বস্তুর গতি হচ্ছে, স্প্রিং থেকে ঝুলিয়ে নেওয়া একটা বস্তুর গতি, স্প্রিং থেকে ঝুলানো যদি কোনো বস্তু গতিশীল থাকে, অর্থাৎ তাহলে সে উপরে নিচে ওঠানামা করবে। উপরে নিচে ওঠানামা করা মানে হচ্ছে সে স্পন্দিত হচ্ছে। এটা হচ্ছে বইয়ে সরাসরি দেয়া আছে, এটা স্পন্দন গতি। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? আপনাদের বইয়ে বলা আছে যে হৃৎপিণ্ডের স্পন্দন পর্যায়বৃত্ত গতি। তাহলে ব্যাপারটা কি হলো? হৃৎপিণ্ডের স্পন্দন, তার মানে হচ্ছে হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, অবশ্যই তাহলে সেটা স্পন্দন গতি। এবং তারপরে বলা হলো যে হৃৎপিণ্ডের স্পন্দনটা পর্যায়বৃত্ত গতি। আসলে দুটোই হয়, হৃৎপিণ্ডের স্পন্দন আপনি বলতে পারেন, আবার পর্যায়বৃত্ত গতিও বলতে পারেন। এরপরে আসি, তাহলে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এবার আসি চলন গতির উদাহরণে। তো চলন গতির ক্ষেত্রে গতিপথ সরলরৈখিক হয়। তো সরলরৈখিক হওয়ার জন্য কি হয়, আমি যদি এই বক্সটাকে চলন গতি, অর্থাৎ এই কোণাটা যেখানে আছে এই কোণাটা সেখানে, এই কোণাটা সেখানে, এই কোণাটা সেখানেই থাকবে, এর কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে? এটা কোনো মুভ করবে না। তখন মুভ যদি না করে তাহলে ঠিক জায়গায় থাকবে এবং এটা ডিরেকশানেরও কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, অর্থাৎ তাহলে আমি কি করব, এটাকে এমনভাবে নিতে পারি, সবচেয়ে সহজ পথ হচ্ছে সরলরৈখিক পথ। তাহলে যদি আমি ডিরেকশান চিন্তা করি, যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দিক, অর্থাৎ আমরা ডিরেকশানের ব্যাপারে কথা বলি নাই, বাট আমাদের এটা জানা থাকা দরকার। এটা হচ্ছে ডিরেকশন, মানে এটা এভাবে ডিরেকশনটা দিয়ে নিলে সবচেয়ে বেটার। তো এবার চিন্তা করেন যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দুর, যে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যদি আমি যাই, তাহলে আমি সবসময় কি করব, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি। এইবার এই বস্তুটার যদি আমি যে কোনো জায়গায় সরাই, এখানে নিয়ে আসলাম, এবার আমি একটু চেক করি এ বিন্দু বি বিন্দু, যদি দেখি যে এই যে কাঠামোটা, দিকটা এ থেকে বি এর দিকেই হচ্ছে, তাহলে আমরা বলবো এটা চলন গতি। কিন্তু আমি কিন্তু এই দিকে গিয়েছি,
আবার দুইটা বিন্দু দিয়ে তো আসলে একটা সরল রেখাই হয়। সুতরাং আমি আরও একটা বক্স চিন্তা করতে পারি, যে বক্সটাকে এদিকে নিলাম এবং এদিকে নিয়ে আসলাম। এখন এই রেখাটা অর্থাৎ এবি রেখাটা যদি এই রেখাটার প্যারালাল হয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রেখার সমান্তরাল হয়, তাহলে আমি বুঝতে পারছি যে এটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। আবার এটাকে আমি কি করলাম, এখান থেকে এখানে নিয়ে আসার সময় একটু এটা বাঁকা হয়ে গেল। আবার এরকমও হতে পারে যে এরকম না এনে আমি এটাকে সরল পথেই নিয়ে আসলাম, সোজা পথেই নিয়ে আসলাম, কিন্তু সোজা পথে এনে এটাকে একটু বাঁকা করে রাখলাম। তখন কিন্তু এইটা অর্থাৎ এ বি, এই যে ডাব্লিউ ই, এটার প্যারালাল থাকছে না। আমি যদি এটাকে এখানে ডিরেকশন আঁকি, তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এইটা এটার প্যারালাল থাকছে না, কিন্তু এটা এখানে প্যারালাল ছিল। প্যারালাল থাকতে হবে সেরকম কোনো কথা না, মানে প্রথমে যেখান থেকে শুরু হবে, অর্থাৎ এখানে দেখা গেল কি যে এখানে দিক হচ্ছে এরকম, যে রাস্তাটাই হচ্ছে এরকম, যে আমার শুরুটাই হচ্ছে এরকম ছিল, এরকম একটা বাম্পি একটা রোড, আমার বক্সটা হচ্ছে এখানে রয়েছে। তার মানে সে এই সময়ে এই যে একটা অ্যাঙ্গেল, অর্থাৎ এই যেখানে একটা অ্যাঙ্গেল করবে, একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি করে, কার সাথে করে, এই যে এখানে, অথবা এটার সাথে চিন্তা করতে পারি। এবং এই 30 ডিগ্রিটা যদি কন্টিনিউ করতে হয় তার, এখানে এসে কি করলো, এরকম হয়ে যাবে বক্সটা যদি আমি রাখি। কিন্তু এই বক্সটা যদি এখানে এসে এরকম না রেখে আমি এই 30 ডিগ্রিটাকে কন্টিনিউ করি, অর্থাৎ এটাকে যদি আমি এভাবেই রাখি, এটা যেরকম ছিল এটাকে এখানেও এমনভাবে রাখলাম যাতে এই বক্সটা এই তলাটা 30 ডিগ্রি কোণই উৎপন্ন করে এটার মতো। আবার এখানে যখন আমি রাখবো, তখন নর্মালি রাখবো কীভাবে, এভাবে। কিন্তু না, আমি এভাবে রাখবো না। আমি কি করব, এটাকে 30 ডিগ্রি কোণেই রাখার চেষ্টা করব, অর্থাৎ এইভাবে রেখে এইভাবে রাখবো। এভাবে না রেখে আমি যেভাবে ছিল সেভাবেই রাখবো, অর্থাৎ ওরিয়েন্টেশনের কোনো পরিবর্তন আমি করব না। এই অর্থাৎ এটার সাথে এটা 30 ডিগ্রি কোণ করেই আছে। রাফলি আমি এঁকেছি একটা স্কেচ। তাহলে যদি এটা 30 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে তখন আমি বুঝতে পারবো যে আসলে এইটাকে আমি সরাচ্ছি, একটা বক্র পথে সরাচ্ছি, কিন্তু প্রথমে যে অ্যাঙ্গেলটা ছিল আমার, যে কোনো একটা কিছু ধরে নিতে পারি, সেই অ্যাঙ্গেলটা সবসময় ঠিক থাকছে। তখন এই গতিটাকে আমরা বলবো চলন গতি। সেটা সরলরৈখিক হতে পারে, আবার বক্ররৈখিকও হতে পারে। অর্থাৎ সরল পথে চললে এই বক্সটাকে আমি এভাবে এটাকে নিয়ে যেতে পারবো। আর যদি আমি শুরুই করি, আমার বক্সটা যদি এরকমই থাকে, এখানে এরকম ছিল, বাট এখানে গেলে দেখা যাচ্ছে বক্সটা কি বাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাঁকা হয়ে গেলে কি হবে, তখন আমি এটাকে এভাবে রাখবো। আমি এরকমও বলতে পারি যে আমি যদি একটা বক্স চিন্তা করেন, যে এই বক্সটার মধ্যে পানি রাখা আছে, যে পানির গ্লাসটা আপনি কি করেন, বা হ্যাঁ, একটা গ্লাসের কথা চিন্তা করতে পারেন, একদম পানিটা গ্লাসে রাখা আছে। এখন গ্লাসটা যদি আমি এমনভাবে সরাই সোজা একটা টেবিলের উপরে, তখন যদি সারফেসটা সোজা হয়, তখন এই গ্লাসের পানি পড়বে না। কিন্তু আপনাকে যদি একটা টাস্ক দেওয়া হয় যে আপনি একটা বাঁকা পথে এই গ্লাসটাকে নিয়ে যাবেন, তখন কিন্তু পানি পড়বে না, এই শর্তটা দিয়ে দিচ্ছি আমি। তখন কি করবেন, আপনি গ্লাসটা এখানে ধাক্কা দিয়ে এভাবে নেবেন না, এভাবে করলেই গ্লাস থেকে পানি পড়ে যাবে, তাই তো?
একটু বাঁকা হলেই গ্লাস থেকে পানি পড়ে যাবে, এরকম একটু বাঁকা হলেই গ্লাস থেকে পানি পড়ে যাবে, এরকম একটু বাঁকা হলেই পড়ে যাবে। সেজন্য আপনি কী করবেন, এই গ্লাসটাকে আপনি এই পথে যখন যাবেন বা এই পথ দিয়ে ওকে যখন নেবেন, তখন কি করবেন, এটাকে এমনভাবে বাঁকাবেন যে এটা থেকে যাতে পানিটা না পড়ে। ওই পানিটা যাতে না পড়ে এটা যদি কনফার্ম করে আপনি নিয়ে যেতে পারেন, সেটা যে পথেই নিয়ে যান না কেন ওই পথটাই হচ্ছে আপনার এমন একটা পথ যেখানে ওই গতিটাকে আমি চলন গতি বলতে পারবো আর কি। হ্যাঁ, এই তো গতিপথ সরলরৈখিক হয়, চলন গতির গতিপথ সরলরৈখিক হয়। সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে, সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে, সকল কণার দিক বিভিন্ন হয় না, সকল কণার দিক বিভিন্ন হতে পারবে না, সকল কণার দিক বিভিন্ন হতে পারবে না, গতিপথ সরলরৈখিক হতে পারে এবং সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে। হ্যাঁ, সকল বস্তুকণা সমবেগেই গতিশীল থাকতে হবে, সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকতে হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আপনি একটা গ্লাসের মধ্যে কতটুকু পানি নিলেন, এটাকে আপনি আসলে এটার ভেতরের গতিটাকে আপনি বিবেচনা করবেন না, হতে পারে। আবার যদি এরকম হয় যে ভেতরে আপনি একটা কোনো একটা কিছু দিয়ে, ধরেন চিনি অথবা লবণ দিয়ে এটাকে গুলেছেন, তখন ওই পানিটা ঘুরছে ভেতরে এবং এটাকে যদি আপনি সামনের দিকে নিয়ে চলে যান, যে কোনোভাবে এটাকে মুভ করান না কেন, এটা আসলে চলন গতি থাকবে না। তো আমরা নর্মালি পানির কথা চিন্তা করছি না, আমরা নর্মালি রিজিড একটা অবজেক্টের কথাই চিন্তা করি আপাতত, তাতেই চলবে, কনসেপ্টটা বুঝলেই হচ্ছে যে এটা হচ্ছে চলন গতি। ওকে, তো গতিপথ সরলরৈখিক হতে পারে, সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকতে পারে, আবার সকল কণার দিক বিভিন্ন হবে না, সকল কণার দিক বিভিন্ন হবে না, এটার দিকগুলো ঠিক রাখতে হবে, যার কারণে এটা আমরা মেনে নিতে পারছি না। সুতরাং উত্তরটা হবে 1 এবং 2, আমাদের চয়েস হতে পারে এটা। এইবার আসি আমাদের আরেকটা প্রশ্ন দেখি। গিটারের তারের গতি, এমন তো হতে পারে যে কেউ গিটার দেখেনি কখনো, তার জন্য কি করা? তো গিটার, এটার একটা তার থাকে, এক প্রান্তে বাঁধা, আর একটা তার থাকে, আর একই তার দুই প্রান্তে বাঁধা থাকে। গিটার বাজানোর সময় যেটা করা হয় সেটা হচ্ছে যে এই তারটাকে ধরে উপরের দিকে বা নিচের দিকে বা যে কোনো একটা দিকে একটু টেনে ছেড়ে দিলে এখানে শব্দ হয়। তো এইটা শব্দ হয়, বরং এটা কি হয়, এটা একটু ধরেন আমি যদি এটাকে ডিসপ্লেস করি, এখানে নিয়ে এসে ছেড়ে দিলে এটা সামনে পেছনে করতে থাকে, সামনে আসে একবার, পেছনে আসে একবার, সামনে আসে একবার, পেছনে আসে একবার। হ্যাঁ, তারটা এই সবুজ দাগের জায়গায় না থেকে একবার এখানে আসে, একবার এদিকে আসে, হ্যাঁ, এভাবে মুভ করে। তো এক্ষেত্রে কি হয়, এই যে সবুজ অংশ, অর্থাৎ যখন মুভ করছিল না বা এটা বাজানো হচ্ছিল না গিটারের তারটা, তখন কি হয়, তখন হচ্ছে সে এরকম সোজা অবস্থাতেই থাকে, এখানে অর্থাৎ গতি শূন্য থাকে, কোনো গতি থাকে না, স্থির অবস্থায় থাকে। এবার গিটারের তারে যদি আমি স্ট্রাম করি, অর্থাৎ গিটারের তার যদি আমি টেনে ছেড়ে দিই, তাহলে কি হয়, টেনে বা টোকা দিয়ে ছেড়ে দিই, তখন কি হয়, এটা সামনে পেছনে মুভ করে, টু অ্যান্ড ফ্রো মোশন বলে এটাকে। তো এই সময়ে সেটা কি হয়, স্পন্দিত হয়, গিটারের তারের গতি স্পন্দন গতি। একটি শিশু দোলনায় দুলছে, এর গতি কি ধরনের গতি? অবশ্যই দোলনায় যখন দুলছে তখন কি হয়, হইতে পারে যে এটা হচ্ছে, এখানে আমরা একটা দোলনা আঁকতে পারি, দোলনা আঁকা কোনো ব্যাপার না, এরকম ম্যাক্সিমাম টাইমে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে কোনো আঁকা বা এরকম কোনো কিছু না, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে যেটা চেনেন সেটা আসলে কীরকম, সেটাই সবচেয়ে বেটার। আঁকার চেয়ে বেশি জরুরি হচ্ছে ভিজুয়ালাইজ করা। তো একটা শিশু দোলনায় আছে, সেটা দুলছে, তো এটা হচ্ছে ঘূর্ণন গতি না, এটা ঘূর্ণন গতি না, কোনো দিকেই ঘুরছে না, পর্যায়বৃত্ত গতি হতে পারে, পর্যায়বৃত্ত গতি, যেহেতু দোলনায় দুলছে, এটা কিসের কারণে দুলছে, এটা গ্র্যাভিটি দুলাচ্ছে, তার মানে হচ্ছে এটা পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি কিনা,
এটা স্পন্দিত হচ্ছে কিনা। ওকে, একটা নির্দিষ্ট বিন্দুকে যখন এটাকে অতিক্রম করে যাচ্ছে সেটা একটা স্পন্দন গতি, অবশ্যই আমি এটাকে স্পন্দন গতিও বলতে পারি। আমার প্রথমটা ঠিক না, দ্বিতীয়টা পর্যায়বৃত্ত গতি ঠিক আছে, তাহলে এটা 2, 3 এটা বলতে পারি। এরপরে দেখি কি আছে, সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি। দেখেন, আমাদের একটা প্রশ্ন ছিল চলন্ত গাড়ির চাকার গতি কোন ধরনের গতি, আর এখানে স্পেসিফাই করে দিয়েছে, সুনির্দিষ্ট করে বলে দিয়েছে যে চলমান, সমবেগে চলমান। তার মানে এখান থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে এই যে চাকাটা সেটা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা সমবেগে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ঘুরছে এই ঘূর্ণনটা সুষম দ্রুতিতে ঘুরছে। যেহেতু সুষম দ্রুতিতে ঘুরছে সেহেতু আমরা এই ঘূর্ণনটাকে, চাকার ঘূর্ণনকে, চাকার গতির কথাই তো জিজ্ঞেস করেছে, সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি। এখানে সাইকেল হতে পারে, গাড়ি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানে মেইন ফোকাসটা হচ্ছে আমার চাকার গতি, অর্থাৎ চাকা একটা বৃত্তাকার জিনিস, সেটা ঘুরছে, সেই গতিটা অবশ্যই রৈখিক না, পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, চাকার গতিটা পর্যায়বৃত্ত গতি, তবে কিছুদিন পরে আমরা গিয়ে অবশ্যই রৈখিক কিনা সেটার সাথে পর্যায়বৃত্ত গতিকে মেলানো যায় কিনা সেটা নিয়ে চিন্তা করব, বাট আপাতত এটা পর্যায়বৃত্ত গতি। চলন গতি না, কারণ যেহেতু ঘুরছে সেহেতু চিন্তা করতে পারেন আপনি যে চাকার এ অংশ, বি অংশ, উপরের অংশ, নিচের অংশ, এটা সবসময় একইভাবে থাকছে না। একটু পরে যখন এখানে ঘুরে সে সামনে চলে আসবে তখন দেখা যাচ্ছে বি অংশটা উপরে চলে যাচ্ছে, এ অংশটা নিচে চলে আসছে, এরকম হবে। আবার কিছুক্ষণে দেখা যাবে যে এ অংশটা এখানে আছে, বি অংশটা এখানে আছে। অর্থাৎ এই চাকাটা যখন ঘুরতে থাকবে তখন এটার ট্রান্সলেশনাল মোশন হবে না, অর্থাৎ বিভিন্ন একই বিন্দু একই জায়গায় একই দিকে চলতে থাকবে না, এটা ঘুরতে থাকবে। অর্থাৎ এটা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হওয়ার কারণ কি, এটা হচ্ছে সমবেগে চলছে। যদি সমবেগে না চলতো, আমরা যদি নিশ্চিত হতে না পারতাম যে এটা সমবেগে চলছে, তাহলে আমরা এই গতিটাকে বলতাম ঘূর্ণন গতি। এই একটি বাক্সকে ধাক্কা দিলে সেটি না উল্টে গিয়ে যে গতি লাভ করে তা কী ধরনের গতি। আচ্ছা, বাক্সকে আমি যদি ধাক্কা দিই তাহলে সে যদি না উল্টে যায়, এখানে একটি বাক্সকে ধাক্কা দিলে সেটি না উল্টে গিয়ে যে গতি লাভ করে তা কী ধরনের গতি। এটা আসলে প্রশ্নটা একটু কনফিউজিং, কারণ হচ্ছে যে আমরা আসলে বাক্সটাকে যে ধাক্কাটা দিচ্ছি এটাকে আমি সরল পথে দিচ্ছি নাকি এরকম একটা রাস্তা যেটাতে আমি ধাক্কা দিচ্ছি। তো যেহেতু এটা ঘূর্ণনের সাথে কোনোভাবে রিলেটেড না, সেহেতু ঘুরছে না। যেহেতু এটা মানে ধাক্কা দেওয়ার ব্যাপার, সেখানে স্পন্দন হচ্ছে না। হতে পারে পর্যায়বৃত্ত গতি, একটি বাক্সকে ধাক্কা দিলে সেটি না উল্টে গিয়ে যে গতি লাভ করে। আচ্ছা, উল্টে গেলে এটা হতে পারতো যে ধরেন যে যদি উল্টে যাচ্ছে এরকম বাক্সটা, তার মানে সে ঘুরছে। যদি উল্টানোর ব্যবস্থা থাকতো তাহলে সেখানে পর্যায়বৃত্ত গতি হওয়ার কথা ছিল, কিন্তু উল্টাচ্ছে না। আর যেহেতু ধাক্কা দিলে সামনের দিকেই যাবে, একই দিকে যাবে, সেহেতু এটা নিয়ে কোনো কথা নাই। তার মানে এটা আসলে চলন গতি। একটি বাক্সকে ধাক্কা দিলে সেটা উল্টে না গিয়ে যদি গতি লাভ করে সেটা চলন গতি। কিন্তু তারপরেও এটা মানে এলিমিনেশন প্রসেসে, মেথডে যদি আমরা যাই তাহলে বলতে পারি যে এটা চলন গতি, আনসারটা দেওয়া যেতে পারে। বাট প্রশ্ন অনুযায়ী এটা একেবারে সুনিশ্চিতভাবে বলা যায় না যে আসলে চলন গতি, কারণ পথের কথা সুনির্দিষ্টভাবে বলা নাই। ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি। ঘূর্ণায়মান চাকার কথা ভুলে যাচ্ছি, শুধু গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে। যদি একটা গাড়ি সামনের দিকে এগিয়ে যায় তাহলে কি হবে? সোজা পথে, এই যে এখানে কথাটা বলেছে যে সোজা পথে যদি এগিয়ে যায়, অর্থাৎ আমি স্ট্রেট লাইন মোশনের কথা চিন্তা করছি, রাস্তা সোজা রাস্তায় চলবে গাড়ি, তখন কি হচ্ছে, এটা ঘুরবে না। সোজা রাস্তায় গেলে ঘোরার কোনো সম্ভাবনা নাই। তার মানে এখানে ঘুরে যাচ্ছে আসছে এরকম কোনো কিছু হচ্ছে না, পর্যায়বৃত্ত গতি হবে না।
তারপর সরল ছন্দিত গতি, যেহেতু ঘূর্ণন নাই, পর্যায়বৃত্ততা নাই, তাহলে সরল ছন্দন গতি হওয়ার কথা না, সুতরাং এটা অবশ্যই চলন গতি। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি? ইঞ্জিনের সিলিন্ডার কীরকম থাকে, এরকম একটা জিনিস থাকে যেটার মাঝখানে একটা পিস্টন থাকে, এরকম কিছু একটা, যেটা মুভ করতে পারে, এটার ভিতর দিয়ে ওঠানামা করতে পারে। এটা সামনে পেছনে ওঠানামা করতে পারে। তাহলে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি? যখন ইঞ্জিন গতিশীল হয় তখন ওই যে ফ্যানের মতো যখন গতিশীল হয়ে যায়, মানে সুইচ বন্ধ করার সময় না বা সুইচ চালু করার সময় না, মানে যখন গতিশীল থাকে স্বাভাবিকভাবে আমরা সেটা ধরে নিচ্ছি, তখন সেটা ঘূর্ণন গতি না, যেহেতু ঘোরার কোনো অপশন নাই, একটা সিলিন্ডারের মাঝখানে সে উপরে নিচে যায় আসে, তাহলে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, রৈখিক গতি এবং চলন গতি। যেহেতু সে বিভিন্ন সময় বিভিন্ন পথে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে একবার, পেছনের দিকে যাচ্ছে একবার, সেহেতু সে চলন গতি হতে পারে না, ঘূর্ণন গতি হতে পারে না। এখন রৈখিক গতি হতে পারে এবং পর্যায়বৃত্ত গতি হতে পারে। যেহেতু একটি রেখা বরাবর ওঠানামা করছে, সেহেতু সে রৈখিক গতি হতে পারে, কিন্তু এটা হবে পর্যায়বৃত্ত গতি। তো প্রজাপতির গতি কী ধরনের গতি? আচ্ছা, প্রজাপতির গতি বা মানুষের হাঁটা চলার গতি, এগুলো নর্মালি কোনো সুনির্দিষ্ট পথে হয় না, যার কারণে এটা এলোমেলো গতি, এলোমেলো। এবারে কনসেপ্টটা স্কেলার ভেক্টর। স্কেলার ভেক্টর এরাও কি রাশি। নিচের কোন রাশিটি স্কেলার? রাশি সম্পর্কে আমরা জানতে চাইতে পারি যে আসলে কোনটি স্কেলার কোনটি ভেক্টর। দুই ধরনের রাশি রয়েছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। ওকে, দুই ধরনের রাশি রয়েছে, এটা একদম রিজিড কথা না, শেষ কথা না আমাদের আপাতত। তো রাশিটি স্কেলার। কোন রাশি স্কেলার? স্কেলার রাশি কীভাবে খুঁজে পাবো? যে রাশির জন্যে আমার কোনো দিক প্রয়োজন নাই বা দিক নাই যে রাশির, সেটা স্কেলার। তাহলে সরণ, এটার সংজ্ঞা কী ছিল? সরণের সংজ্ঞা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে অতিক্রান্ত দূরত্ব, সরল রৈখিক অতিক্রান্ত দূরত্ব, সেটা সরণ। ত্বরণ, ত্বরণ একটা ভেক্টর রাশি, কারণ ত্বরণ সরণকে যদি আমি সময়ের বর্গ দিয়ে ভাগ দেই, তাহলেই আমি পাবো ত্বরণ। আচ্ছা, এরপরে ভরবেগ। বেগ একটি ভেক্টর রাশি, কারণ বেগ সরণ ভেক্টর রাশি ভাগ সময় একটা ভেক্টর রাশি। তাহলে কি থাকলো বাকি? এই তিনটার একটাও না, সুতরাং চাপ। চাপটা কি? স্কেলার রাশি। তো নিচের কোনটি স্কেলার রাশি? ওকে, স্কেলার রাশি কোনটি? বল, এটা ভেক্টর রাশি। প্লবতা, প্লবতা এক ধরনের বল, ভেক্টর রাশি। ওজন এক ধরনের বল। চাপ, চাপ স্কেলার রাশি। নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? তো একক অভিন্ন অর্থাৎ দেখেন, এটা সরণ একটা রাশি, বেগ একটা ডিফারেন্ট রাশি। ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দনের শুধুমাত্র চিহ্নের পার্থক্য, চিহ্নের পার্থক্য। অর্থাৎ এ ত্বরণ, এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, আর মাইনাস এ মন্দন, এটার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, সেম। অর্থাৎ আমরা যদি একটা ভ্যালু লিখি ত্বরণের, সেটা এরকম হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, এটা ত্বরণ। -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মন্দন। এই
সিম্বলটা অর্থাৎ সাইনটা নির্দিষ্ট করে দেয় এটা কি ত্বরণ নাকি মন্দন। কিন্তু আমাদের যে ইউনিট এটার কোনো পরিবর্তন হয় না। বেগ এবং ত্বরণ এটার ইউনিট ভিন্ন। বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সরণের একক মিটার, দ্রুতির একক মিটার পার সেকেন্ড। সরণের একক মিটার, বেগের একক মিটার পার সেকেন্ড। সুতরাং নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? আমরা বলতে পারি খ, অর্থাৎ ত্বরণ এবং মন্দন এই রাশি জোড়ার একক অভিন্ন। নিচের কোন রাশিটি স্কেলার রাশি? স্কেলার। আচ্ছা, আমরা এর আগে দুটো প্রশ্ন সলভ করেছি, সেখান থেকে আমরা জানি যে চাপ একটা স্কেলার রাশি, বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি সংখ্যা অনুযায়ী, ওজন ভেক্টর রাশি। নিচের কোন রাশিটি স্কেলার রাশি? সরণ ভেক্টর রাশি, কাজ স্কেলার রাশি, বল ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি। সুতরাং কাজ হচ্ছে স্কেলার রাশি। নিচের কোনগুলো স্কেলার রাশি? আবার সেই একই প্রশ্ন, এখানে আমরা কি শিখেছি? কাজ, কাজ স্কেলার। ক্ষমতা, ক্ষমতা কি জানি? জানি না, ধরলাম জানি না, দেখি কি হয়। প্লবতা আমি এটাকে ভেক্টর বলেছি, ত্বরণকে বলেছি ভেক্টর। এটা ভেক্টর, সেটটা হচ্ছে ভেক্টর। সরণ বল ভেক্টর সেট, বেগ ভরবেগ ভেক্টর। তার মানে আমি যদি ক্ষমতার ব্যাপারে কিছুটা নাও জানি, কাজের ব্যাপারে তো মোটামুটি জানলাম একটু আগের প্রশ্নে, তাহলে কাজ এবং ক্ষমতা এরা স্কেলার রাশি। তাহলে আমাদের যে অধ্যায়ের নাম আছে কাজ, শক্তি, ক্ষমতা, এরা সবাই স্কেলার। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশির মধ্যে কোনটি ভেক্টর? আচ্ছা, শক্তি, এটাকে স্কেলার বলেছি একটু আগে। শক্তি স্কেলার, কাজ ক্ষমতা শক্তি স্কেলার, কাজ ক্ষমতা শক্তি স্কেলার, মানে ওই চ্যাপ্টারের নামটা দিয়ে একটা নেমোনিক্স করলাম। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র এটা কি? তারপরে এটাতে আসি চাপ, এটা স্কেলার, তাপমাত্রা এটা স্কেলার, তড়িৎ ক্ষেত্র তাহলে দেখা যাচ্ছে যে ভেক্টর। নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? দুইটি ভেক্টর রাশি খুঁজে বের করতে হবে। দ্রুতি স্কেলার, সময় স্কেলার, চাপ স্কেলার। তার মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সরণ এবং বেগ এই দুইটা হচ্ছে ভেক্টর, দুইটাই ভেক্টর। নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? এবার তিনটা করে দিয়েছে, তো দ্রুতি আমি এভাবে করি, এটা স্কেলার ভেক্টর। তড়িৎ বিভব স্কেলার ভেক্টর। দ্রুতি স্কেলার, সরণ ভেক্টর। সবগুলো ভেক্টর হতে হবে। ভরবেগ, সরণ, ওজন। হ্যাঁ, এবার ঠিক আছে, ভরবেগ, সরণ, ওজন এই তিনটাই ভেক্টর। এবার দূরত্ব ও সরণ এই কনসেপ্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে? একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত হবে? দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে আমরা কি করব? একই পথ যেহেতু আমরা একটু চিন্তা করতে পারি, যারা যখন একটু মনে হয় যে আঁকতে হবে তখন আঁকলাম। তো এটা হচ্ছে 20 মিটার, 8 মিটার ফিরে আসবে, মাঝে মাঝে মনে করলাম 10 মিটার, একই পথে ফিরে আসবে, বাট পথটা আমি একটু নিচে আঁকলাম। এটা হচ্ছে 8 মিটার, ফিরে আসলো, গেল আবার ফিরে আসলো, তাহলে তার অবস্থান এখানে। তাহলে দূরত্ব কতটুকু অতিক্রম করলো? দূরত্ব অতিক্রম করলো হচ্ছে 20 যোগ 8, 20 মিটার গেল এবং 8 মিটার ফিরে আসলো। মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 28 মিটার। আর সরণ কত? সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ অবস্থান পর্যন্ত। আদি বিন্দুর অবস্থান হচ্ছে 0, কারণ আমি এটাকে 0 থেকে যদি এই পর্যন্ত 20 ধরি এবং এখান থেকে এই পর্যন্ত যে 8 ধরি, তাহলে কি হচ্ছে 20 থেকে 8 চলে গেলে কত থাকবে? 12 মিটার। এখন এই যে
20 যোগ 8 28 মিটার, এটা হচ্ছে আমার, এটা ইমপ্লাই করছে দূরত্ব। আর 20 থেকে যখন 8 চলে যাচ্ছে, অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত আমার যে, এটা হচ্ছে আমার আদি অবস্থান এবং এখনকার অবস্থান হচ্ছে এটা। অর্থাৎ আমি হচ্ছে 20 মিটার গেলাম এবং সেখান থেকে ফিরে 8 মিটার আবার আগের দিকে চলে আসলাম। অর্থাৎ আমি মোট অতিক্রম করেছি 20 যোগ 8 28 মিটার। কিন্তু এখন আমি শুরুর বিন্দু থেকে কত দূরে রয়েছি? শুরুর বিন্দু থেকে রয়েছি 20 মাইনাস 8 অর্থাৎ 12 মিটার দূরে। এই 12 মিটার হচ্ছে আমার সরণ। প্রশ্ন হচ্ছে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত হবে? এখান থেকে আমরা পার্থক্য অর্থাৎ এটাকে বিয়োগ করতে চাই। বিয়োগ করলে কত পাচ্ছি আমি? 16 মিটার। তাহলে আনসারটা হতে পারে 16 মিটার। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? একটা বৃত্তাকার মাঠের কথা বলেছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। এবার বৃত্তাকার মাঠের 2.5 পাক ঘুরতে হবে। তো ঘুরবো আমি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় একটা মার্ক করতে হবে। যে আমি এখান থেকে যদি শুরু করি, তাহলে একবার ঘুরে আসলাম, 2বার ঘুরে আসলাম, 2.5বার ঘুরে আসলাম, সেটা আমি দেখতে পারবো। তো ব্যাসার্ধটা কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধটা হচ্ছে, এইখান থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে 100 মিটার। তাহলে আমাকে 2 পাক ঘুরতে হবে, 2.5 পাক ঘুরতে হবে, 2.5 পাক ঘুরলে। তাহলে আমি যদি ঘুরি, এই যে একবার যাই, ঘুরে 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 আমি একবার ঘুরে আসি, একবার ঘুরে যদি আবার এখানে আসি, তাহলে আমার সরণ কত? আমি যেখানে ছিলাম এখনও সেখানে আছি। অর্থাৎ আদি বিন্দু এবং শেষ বিন্দুর পার্থক্যই হচ্ছে সরণ। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু যখন একই হবে, তখন সরণ 0 হবে। তাহলে 1 পাক ঘুরলে সরণ 0, 2 পাক ঘুরলে সরণ 0, 3 পাক ঘুরলে সরণ 0। যতগুলো পূর্ণ পাক আমি ঘুরব, ততগুলো 0 সরণ হবে আমার। সরণ সবসময় 0 হবে। কিন্তু যদি আমি একটা নির্দিষ্ট অংশ পরিমাণ ঘুরি, অর্থাৎ সেটা যদি হয় 2.5 মিটার, অর্থাৎ অর্ধেক যদি ঘুরি, অর্ধেক মানে হচ্ছে আমি রাস্তাটাকে অর্ধেক করে ফেললাম। এবার এই অর্ধেক যদি ঘুরে আসি, অর্থাৎ এখান থেকে যাই, গিয়ে গিয়ে এখানে আসলাম, তাহলে অর্ধেক পথটা হচ্ছে এখানে। তাহলে এখন সরণটা কত? তাহলে এখানে আমি শুরু করেছিলাম, 2বার গেলাম, এরপরে তৃতীয়বার কমপ্লিট করার জন্য যখন আমি যাচ্ছিলাম, তখন অর্ধেকে গিয়ে থেমে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত হবে? কত হবে? এই যে রাস্তাটা বৃত্তাকার রাস্তা, সেই বৃত্তাকার রাস্তাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, তাহলে এখানে 0.5 পাক, এখানে 0.5 পাক, তাহলে মানে 2টা মিলে হচ্ছে 1 পাক ঘোরা হবে। তাহলে অর্ধেক গেলে হচ্ছে 0.5 পাক ঘোরা হবে। তাহলে 0.5 পাক যদি আমি ঘুরি, তখন আমি কত দূরত্ব অতিক্রম করি? দূরত্ব অতিক্রম করি হচ্ছে পরিধির অর্ধেক। এবং সরণ কত হয় আমার? দূরত্ব হচ্ছে এইটা, এই যে এই রাস্তাটা হচ্ছে আমার দূরত্ব, আর সরণ হচ্ছে এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে আমার সরণ। তো সরণ কিসের সমান? বৃত্তাকার পথকে আমি 2 ভাগে ভাগ করেছি, তার মানে রাস্তাটা কিসের উপর দিয়ে গিয়েছে? ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ বলে দিয়েছে 100 মিটার, 100 মিটার গুণ 2, তার মানে হচ্ছে 200 মিটার। তাহলে আমার ব্যাস হচ্ছে 200 মিটার। তাহলে আমার 200 মিটার হচ্ছে আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি বলতে পারি যে আমার সরণ হয়েছে 200 মিটার। এটা বাই ডিফল্ট যেটা হয়, মানে
আদি বিন্দু এবং শেষ বিন্দুর কথা যখন আমরা জানি তখন আমরা এটা বুঝে নেই যে আমার ডিরেকশানটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এই জন্য আর এখানে ডিরেকশন কিছু লেখা হয় না। একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধির 1/3 অংশ গমন করলো। ছেলেটির সরণ কত? তাহলে আমরা একটা বৃত্তাকার পথ চিন্তা করি প্রথমে। তো এই বৃত্তাকার পথে যার ব্যাসার্ধ হচ্ছে 20 মিটার, 20 মিটার, এটা হচ্ছে আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এবার আমি কী করলাম, যে কোনো একটা জায়গা নির্বাচন করলাম, সেখান থেকে আমি যাত্রা শুরু করব। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এখান থেকে। এবার 1/3 অংশ গমন করব, 1/3, অর্থাৎ আমার দূরত্ব হবে হচ্ছে 1/3। তার মানে হচ্ছে আমার 2πr হচ্ছে এই বৃত্তের পরিধি। আমি যদি পরিধির 1/3 অংশ গমন করি তাহলে 2/3 πr অংশ আমাকে গমন করতে হবে। তাহলে দেখেন পরিধির অর্ধেক হচ্ছে এইটুকু, হচ্ছে এইটার দূরত্ব হচ্ছে πr। আর 2/3 πr যদি চিন্তা করি তাহলে কোন দিকে? 2/3 of πr, 3 ভাগের 2 ভাগ। πrকে আমি 3 ভাগ করব, এরকম। তাহলে এদিক থেকে যদি আমি আসি, এদিক দিয়ে যাই, তাহলে এখানে আমি কোথাও থাকব। তো এখন এই ডিস্টেন্সটা আমি জানি, এখান থেকে শুরু করলাম, এখান থেকে যদি যাই, দেখেন এইটা হচ্ছে আমার সরণ। ছেলেটির সরণ কত? এটা হচ্ছে আমার সরণ। সরণের ডিরেকশনটা কীরকম হবে? সরণের ডিরেকশনটা এরকম হবে। যদি এ অবস্থান থেকে যাত্রা শুরু করি তাহলে এ বি হচ্ছে আমার সরণ। টু থার্ড πr হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে 2/3 πr। এই যে πr, তো এটা হচ্ছে 2/3 πr, হ্যাঁ। আর এই যে এইটুকু মিলে হচ্ছে এইটুকু যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে? πr হবে, কারণ উপরের অংশটা πr, নিচের অংশটা πr, মোট হচ্ছে 2πr। তাহলে 2/3 πr এটার সাথে যদি আমি যোগ করি হচ্ছে এই যে এইটুকুকে আমি বললাম 2/3 πr, এটাকে সাথে যদি আমি πr 1/3 πr যোগ করি তাহলে আমি হচ্ছে টোটালি πr পেয়ে যাব, কারণ এখানে হচ্ছে 1/3, এখানে 1/3, এখানে 1/3। তাহলে এখান থেকে আমি এই 2/3 নিয়েছি, এই জন্য হচ্ছে এই পর্যন্ত গিয়েছি। এখন এখানে একটা কাজ করা যায় যে সরণ আমি কিভাবে বের করতে পারি। এখানে আমার কি তথ্য রয়েছে? আমি এখান থেকে কষ্ট করে বৃত্তের পরিধি বের করতে পারি, এটা বের করতে পারি, সেটা বের করতে পারি, বাট এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রসেস হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 1 মার্কসের জন্য এত কমপ্লিকেটেড প্রসেস না দিয়ে আমাকে কোনো কিছু চিন্তা করতে বলেছে কিনা সেটা একটু দেখি। তো এখানে ট্রিকটা হচ্ছে যে আমার বৃত্তাকার পথ আমি নিয়েছি, পথটা বৃত্তাকার, আমাকে যেতে হবে 1/3 অংশ, সেইটা এটা হচ্ছে 1/4 অংশ। 1/3 অংশটা 1/4 থেকে একটু বেশি, অর্থাৎ এখানে কোথাও আমি থাকব। আমার যে শেষ অবস্থানটা সেটা হচ্ছে 1/4 অবস্থান, অর্থাৎ এইখানে, এবং 2/4 অর্থাৎ হাফ যে অবস্থান, অর্থাৎ অর্ধেক পাক যদি ঘুরি আমি তাহলে যে অবস্থান থাকতো সেটাতে না গিয়ে এই দুইটার মাঝ বরাবর কোনো একটা জায়গায়। সুতরাং আমি কি করলাম, এই জিনিসটা হিসেব করা সহজ। এখানে সরণ কত আমি জানি, এটাকে এই সরণটা হিসেব করা খুব সহজ, কারণ এটা স্ট্রেট লাইন, এই যে এখান থেকে এই পর্যন্ত। কেন? কারণ আমি জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 20, তাহলে এটা যদি 20 হয়, এটা যদি 20 হয়, তাহলে আমার সরণ কত হচ্ছে? 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 28.28।
তাহলে এইটা হচ্ছে আমার সরণ 28.28। আবার যদি এই দিক বরাবর আসি, অর্থাৎ আমি যদি এখান থেকে শুরু করি আমার যাত্রা, এখানে গিয়ে শেষ করি, তাহলে সরণটা কি হচ্ছে? এটা। কিন্তু আমি এই পর্যন্ত যাই নাই, আমার সরণ এত বড় হবে না, আবার এত ছোট হবে না। আমার মেইন সরণটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা মাঝামাঝি আকারের হবে, তাই তো? তাহলে এই দৈর্ঘ্যটা এটার চেয়ে কম। তো 28.28 হচ্ছে আমার 1/4 দূরত্ব অতিক্রম করলে সরণ হতো। হাফ দূরত্ব অতিক্রম করলে যেটা হতো সেটা হচ্ছে যে 20 + 20 ইজি, এটা হচ্ছে 40 মিটার সরণ হতো। আমার আনসারটা হবে 40 এবং 28.28-এর মাঝামাঝি কোনো একটা কিছু, অর্থাৎ 28.28 থেকে বড় হবে, এদিকে হবে, আবার 40 থেকে ছোট হবে। 28.28 থেকে বড় হবে, অর্থাৎ এই জন্য এটা 12 হবে না, এটা সমান হবে না, এর থেকে বড় হবে, 30 হতে পারে। আবার আরেকটা কনস্ট্রেন্ট হচ্ছে 40 এর নিচে হবে, তাহলে এটাও হবে না। এটা হচ্ছে আমার আনসার। তো আপনি বসে বসে একটা কাজ করতে পারেন যে এটা যদি আমার এক্স্যাক্টলি আমি এটাই নেই, তাহলে এই স্থূল কোণটা বের করে পিথাগোরিয়ান দিয়ে কোনোভাবে আমি এটা তো বের করা যাচ্ছে, যেহেতু 1/3 বলে দেওয়া আছে, এটা বের করলে এটা আমার জন্য সহজ হয় কিনা। আমরাও অন্য একটা ভিডিওতে চেষ্টা করে দেখতে পারি যে এটা অন্যভাবে বের করতে পারি কিনা, এবং সেটাতে কত সময় প্রয়োজন হয়। আর আমরা যেভাবে রিজনিং করলাম, এইটাতে আসলে সহজ হলো নাকি কঠিন হলো? ওকে, দূরত্ব এবং সরণ তাহলে কি করছে? একটু কঠিন করে দিচ্ছে। কি আমাকে এখানে দূরত্ব এবং সরণের কনসেপ্টটা আমি যখন জানলাম যে দূরত্ব কীরকম এবং সরণ কীরকম, এটা জানানোর পরে আমাকে বিভিন্ন রকম জিওমেট্রিক স্ট্রাকচার দিয়ে আমার টেস্টটা করছে আর কি, যে আমি সংজ্ঞা জানি, এবার আমি জ্যামিতিক একটা চিত্রে সেই সংখ্যাটাকে উপস্থাপন করতে পারি কিনা। এটা একটা লজিক্যাল প্রশ্ন ছিল, আগের প্রশ্নটা একটু কমপ্লিকেটেড। এবার দেখেন 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের পরিধি বরাবর, ওকে, আরেকটা বৃত্তাকার পথ ড্র করি। এবার 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের পরিধি বরাবর 1/4 অংশ অতিক্রম করলে সরণ কত হবে? 1/4 অংশ অতিক্রম করলে সরণ কীরকম হয়? পরিধির 1/4, তাহলে পরিধি হচ্ছে টোটালটা, এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে 1/4। তাহলে 1/4 যদি দূরত্ব হয়, আমি যদি এখান থেকে শুরু করি, আমি এখানে গিয়ে থামব, তাহলে আমার এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, এবং যেহেতু অর্ধেক গেলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার মানে এটা হচ্ছে পিথাগোরিয়ান দিয়ে সমাধান করা সম্ভব। এবং আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা সরলরেখা টেনে দিচ্ছি, এই সরলরেখাটাই হচ্ছে সরণ। তাহলে সেটা কিভাবে পাবো? তাহলে সরণ সমান হবে √10² + 10², অর্থাৎ 200। √200 কত হচ্ছে? 14.14। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে 14.14 পাওয়া যাচ্ছে না। এখন একটা সমস্যায় পড়ে গেলাম, তাহলে 14.14 পাওয়া যাচ্ছে না, এখন আনসারটা কি হবে? ও আচ্ছা 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 আচ্ছা, এই কাজটা করেছি আমি। তাহলে কি কাজটা করেছি আপনি বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। তাহলে আমার ভুলটা কোথায় ছিল? আমার ভুলটা ছিল যে আমি 10 মিটার ব্যাস বিশিষ্ট না চিন্তা করে এটাকে লিখেছি ব্যাসার্ধ বিশিষ্ট। যেহেতু 10 মিটারটা হচ্ছে ব্যাস, তার মানে হচ্ছে
এই ব্যাসার্ধ হবে হচ্ছে 5। যখনই ব্যাসার্ধ 5 হবে তখন কি হবে, তখন স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার অর্থাৎ 50 হবে। যখন এটা 50 হবে তখন সেটার আনসারটা হচ্ছে স্কোয়ার রুট অফ 50 উইচ ইজ 7.07। তাহলে 7.071 মিটার, এইটা হচ্ছে আনসার। এরপরে আসি, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধির 3/4 অংশ গমন করলে ছেলেটির সরণ কত? 3/4 অংশ গমন করলো। সিমিলার কোশ্চেন। তাহলে পরিধির 4/3 গমন করলো, 4/3। এটা হচ্ছে এই জায়গা থেকে শুরু করি। তাহলে 4/3 যদি গমন করে তাহলে 3 ভাগ এদিকে 1 ভাগ এদিকে, তাহলে 3 ভাগ যদি গমন করে তাহলে সে আদি অবস্থান এ, শেষ অবস্থান হচ্ছে বি। তাহলে সরণ কত হচ্ছে? সরণ হচ্ছে এ বি। এ থেকে বি এর দিকে সরণ। একটি 20 মিটার ব্যাসার্ধের, এবার ব্যাসার্ধ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 20 মিটার। ছেলেটির সরণ কত? সরণ কত হবে? এটাও 20 মিটার, যেহেতু এটাও ব্যাসার্ধ। তার মানে 400 স্কোয়ার রুট অফ 400 800 800 স্কোয়ার রুট অফ 800। সো 28.28 এইটা। এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ডস পর বি হয়ে সিতে পৌঁছে। তার কি হয়েছে? সরণ 3 মিটার। এটা আমাকে চেক করতে হবে। এ থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরুর বিন্দু হচ্ছে এইটা। যাত্রা শুরু করে 5 সেকেন্ডস পরে বি হয়ে সিতে পৌঁছে, বি হয়ে সিতে পৌঁছালো। 5 সেকেন্ডে পৌঁছালো না 10 সেকেন্ডে পৌঁছালো সেটা হচ্ছে আমার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা এ থেকে বি হয়ে তারপরে সিতে, অর্থাৎ এটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন, পৌঁছালো। সরণ 3 মিটার। এখন সরণটা কত? সরণটা হচ্ছে এ থেকে সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এসি এর দৈর্ঘ্যটাই হচ্ছে সরণ। এসি এর দৈর্ঘ্য কীভাবে পাবো আমি? এসি এর দৈর্ঘ্য হচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে এসিটা হচ্ছে, যেহেতু এটা পিথাগোরিয়ান, এসিটা হচ্ছে স্কোয়ার রুট অফ 9 অর্থাৎ 3। তাহলে এটা হচ্ছে 3 মিটার। ট্রু, এটা হবে। এরপরে বলেছে পৌঁছে তার দ্রুতি কত? 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার হিসাবের ব্যাপার। এখন আমি, আচ্ছা তাহলে 5 সেকেন্ডে সে সিতে পৌঁছেছে, তার দ্রুতি কত ছিল? তো দ্রুতি হচ্ছে দূরত্ব ভাগ সময়, এইটা হচ্ছে দ্রুতি। দূরত্ব 4 এবং 5 9 মিটার, সময় বলেছে 5 সেকেন্ডসে অতিক্রম করলো, তার মানে 5 সেকেন্ডস লিখলাম। সো 9/5 1.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি এটাও ঠিক আছে। এবার বেগ 5 মিটার পার সেকেন্ড। বেগ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হচ্ছে? বেগ হচ্ছে সরণ ভাগ সময়। তাহলে এখানে সরণ হয়েছে 3 মিটার, সময় 5। তাহলে যদি 10 টু দি পাওয়ার -1 চিন্তা করি, 10 টু দি পাওয়ার -1 চিন্তা করি, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তাহলে 0.6 মিটার পার সেকেন্ড।
তো বেগ এখানে বলেছে 5 মিটার পার সেকেন্ড, এইটা ট্রু না। তাহলে কি হয়, নিচের কোনটি সঠিক? এখানে আমরা সঠিক পেয়েছি 1, 2, এটা সম্ভবত আনসার। দ্রুতি এবং বেগ, এরপরের কনসেপ্টটা হচ্ছে দ্রুতি এবং বেগ। একটি বস্তুর বেগ 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলো, মানে 12 মিটার পার সেকেন্ড হলো, এবং 8 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তাহলে এখানে বেগ বের করতে হবে। 4 সেকেন্ডে আদি বেগ, শেষ বেগ, সময়, আদি বেগ, শেষ বেগ, সময়, এগুলো দিয়েছে, আরও একটা সময় দিয়েছে। হ্যাঁ, তাহলে বলেছে 4 সেকেন্ডে বেগটা বৃদ্ধি পায় 12 মিটার পার সেকেন্ড। তাহলে এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি উইচ ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। এখন যদি বস্তুটা ত্বরণ এত হয়, বস্তুটাতে ত্বরণ থাকে, তাহলে 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? ভি ইকুয়াল টু আদি বেগ প্লাস ত্বরণ গুণ 8 সেকেন্ড অর্থাৎ সময়। এটা আমরা একবারে লিখে করে ফেললাম, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এই টি, ত্বরণ হচ্ছে। তাহলে 4 যোগ 16, 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ, এটা হতে পারে আনসার। একটি গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, গাড়িতে 2.5 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলো। 4 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? 4 সেকেন্ড পরে গাড়িটির বেগ কমবে, কতটুকু কমবে সেটা হচ্ছে কথা। দেখেন এই কোশ্চেনটার আনসার আমরা কোনো কিছু না করেই দিতে পারি। 12 মিটার পার সেকেন্ড হচ্ছে গাড়িটার বেগ। এবার গাড়িতে যদি মন্দন সৃষ্টি করা হয়, তাহলে এই বেগ থেকে অবশ্যই বেগ কমে যাবে। তো এখানে অপশনে আমার একটাই 12 মিটার পার সেকেন্ড থেকে কম, শুধুমাত্র 2 মিটার পার সেকেন্ড বেগটাই দেয়া আছে। সুতরাং আমি যদি অপশনের দিকে একবার তাকাই, তাহলে আমার অঙ্কটা না করেই তাহলে ম্যাথটা সলিউশন না করে আমি আনসারটা দিয়ে দিতে পারছি। এবার সলিউশন করে দেখি কি হয়। তাহলে 4 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি। তো ভি ইকুয়াল টু ইউ অর্থাৎ 12 মাইনাস মন্দন সৃষ্টি করা হয়েছে এটি অর্থাৎ 2.5 টাইমস 4। এবার দেখি 12, এটা হচ্ছে -10 উইচ ইজ 2 মিটার পার সেকেন্ড। তো এটা আমি করে পাচ্ছি, কিন্তু অপশনের দিকে তাকালে এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছিল, তাই না? তো এরকম কিছু জিনিস থাকে মাঝে মধ্যে, যে প্রশ্ন হয়তো কিছুটা কমপ্লিকেটেড হয়, কিন্তু এই ট্রিকগুলো যদি চোখে পড়ে বা মানে এটা আসলে দেখে বুঝতে পারা যায়, তাহলে পরে এটা অনেক মোটামুটি 5-10 সেকেন্ড সময় বাঁচিয়ে দেয়, যাতে এর পরের প্রশ্নটা যদি একটু কঠিনও হয় সেখানে একটু সময় দিতে পারি আমরা। আচ্ছা, বেগ নিয়ে মোটামুটি 2টো প্রশ্ন ছিল এখানে। এরপরে আমরা আবার বেগ নিয়ে কথা বলবো, মানে ফুল চ্যাপ্টারটা যখন কমপ্লিট হবে, গতির যে ফুল সেট কোশ্চেন আছে সেগুলো সিকিউ করার সময় আরও অনেক প্রশ্ন পাওয়া যাবে, সেগুলো থেকে আশা করি আমরা আরও শিখতে পারবো। টপিক ওয়াইজ কোশ্চেনের মধ্যে আমি যতটুকু পেয়েছিলাম ততটুকু দিলাম। এখানে আরও কোশ্চেন আছে, যেমন স্মরণ বেগ, ত্বরণ মন্দন, এগুলো থেকে মানে মিক্স করে কোশ্চেন হয়। তো এখানে যেমন বেগ বৃদ্ধির হারকে কি বলে? বেগ যখন বৃদ্ধি পায় তখন তার হারকে আমরা ত্বরণ বলি। এরপরে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ত্বরণের একক কোনটি? মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, এগুলো একদম পরিচিত থাকতে হবে। মন্দনের একক কোনটি? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে ত্বরণের একক আমরা বলেছিলাম যে মন্দনের একক, এখানে একটা ট্র্যাপ আনসার আছে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। না, এটা হচ্ছে সবসময় মিটার পার সেকেন্ড
স্কোয়ার্ড এটাই হবে, কারণ এই যে মাইনাস সাইনটা নির্দেশ করে হচ্ছে মন্দন। এটার কোনো এককের কোনো পরিবর্তন হয় না। নিচের একটি আচ্ছা, এখানে কোনো বোর্ডের ইন্ডিকেশন নাই, জাস্ট 0 লিখে দেওয়া হয়েছে। এটা আসলে মানে নিজেদের থেকে দেয়া একটা প্রশ্ন, এটা কোনো বোর্ডে কখনো আসে নাই। এখানে দেখি আমরা কিছু প্রশ্ন, যে নিচের একটি গাড়ির আমরা একটা গাড়ির লেখচিত্র দেখতে পাচ্ছি, সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? 6 সেকেন্ডস। 6 সেকেন্ডসে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? 5, ওকে 6। দেখেন একটা জিনিস, যে লেখচিত্র থেকে যখন আমরা কোনো ম্যাথ করব, সেখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে আমাকে 6 সেকেন্ড সময়ে গাড়িটির দূরত্ব বের করতে বলেছে। এই যে সময়টা, এই সময়ের মধ্যে কয় ধরনের রাস্তা রয়েছে? গ্রাফের দিকে তাকালে আমি দেখতে পাই যে এ থেকে বি পর্যন্ত এক রকমের গ্রাফ, এক রকমের রাস্তা, এক রকমের বেগ। আর 5 সেকেন্ড পরে, অর্থাৎ যেহেতু আমার 6 সেকেন্ড সময়টাও লাগবে, 5 সেকেন্ড পরে সে তার বেগের ধরন চেঞ্জ করে ফেলেছে। 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে তার বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এইখানে ত্বরণ ছিল। আর বি থেকে, অর্থাৎ 5 সেকেন্ড থেকে যখন 6, 7, 8, 9, 10 এই সময়গুলোতে তার বেগ একই রকম, অর্থাৎ এখানে ত্বরণ 0। সুতরাং আমি যদি 6 সেকেন্ডে কোনো কিছু বের করতে যাই, 6 সেকেন্ডের হিসাবটা আমাকে 2 ধাপে করতে হবে। 0 থেকে 5 সেকেন্ডের হিসাবটা করে ফেলতে হবে আগে, এবং তারপরে 5 থেকে 1 সেকেন্ড। কেন? কারণ এখানে বেগের প্রকৃতি ভিন্ন। রাস্তা, এখানে গ্রাফ দেখলেও বোঝা যায় যে গ্রাফগুলো যদি ভিন্ন হয়, যে অংশের গ্রাফ আলাদা সেই অংশের হিসাবটাও আলাদাভাবে করতে হবে। ওকে, এবার আসি 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কীভাবে বের করা যায়। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এটাকে 0 দিয়ে শুরু হয়েছে, অবজেক্টিভ কোশ্চেন, এগুলো হচ্ছে খুব দ্রুত নোটিস করে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিতে হবে। আমি লিখতে পারতাম এস ইকুয়াল টু ইউটি, বাট ইউটি আমি লিখবই না, হাফ এ টি স্কোয়ার। এ মানে কি? এ মানে হচ্ছে এখানে 10 হচ্ছে বেগ বাই সময়, টি স্কোয়ার। টি হচ্ছে কত নিব আমরা? 5। কেন 5 নিব? কারণ আমি 5 সেকেন্ড পর্যন্ত প্রথমে হিসাব করব, তারপরে বাকি 1 সেকেন্ডে কি হয়েছে না হয়েছে সেটা দেখব। তাহলে এখানে হচ্ছে ওকে 25 মিটার। এবার বাকি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? ধরলাম এইটুকু। এস ইকুয়াল টু, এক্ষেত্রে ত্বরণ 0, তার মানে জাস্ট ভিটি। ভি কত? এই সময়টাতে ভি কত? এই সময়টাতে ভি হচ্ছে 10। তাহলে 10 ইন্টু 1, 1 সেকেন্ডে। মোট হচ্ছে 6 সেকেন্ড, তার মধ্যে 5 সেকেন্ডের হিসাব আমার হয়ে গিয়েছে, বাকি 1 সেকেন্ডের হিসাব বললাম, তাহলে 10 মিটার। তাহলে 25 প্লাস 10 হচ্ছে 35 মিটার। 25 প্লাস 10 ইজ 35 মিটার। মনে হয় এটাই আনসার। এর পরেরটাতে যাই। উদ্দীপকের গাড়িটি বিসি অংশে সুষম বেগে চলছে, সিডি অংশে সুষম ত্বরণে চলছে, এবি অপেক্ষা সিডি অংশে ত্বরণ বেশি। আচ্ছা, কোশ্চেন বলছে বিসি অংশে সুষম বেগে চলছে, সিডি অংশে সুষম ত্বরণে চলছে। আচ্ছা দেখি, বিসি অংশে সুষম বেগে চলছে, সিডি অংশে সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ, সুষম বেগ, ট্রু। এবার বলেছে এবি অপেক্ষা সিডি অংশে ত্বরণ বেশি, অর্থাৎ
এটা ঠিক রয়েছে, এটা ঠিক থাকছে। এবি অপেক্ষা সিডি অংশে ত্বরণ বেশি, এবি অপেক্ষা সিডি অংশে ত্বরণ বেশি। এখানে ত্বরণ কীরকম? এখানে বেগ বেড়েছে 10, এখানে বেড়েছে 10, এখানে টাইম ডিফারেন্স 10, এখানে টাইম ডিফারেন্স 5। তার মানে এখানে ত্বরণ কত? এখানে ত্বরণ হচ্ছে 10 ওভার, এখানে টাইম ডিফারেন্স হচ্ছে 10 থেকে 20 অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড হচ্ছে ত্বরণ। এখানে ত্বরণটা ছিল হচ্ছে 10 ওভার 5, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 2, এখানে হচ্ছে 1। তাহলে এবি অংশে ত্বরণ বেশি, সিডি অংশে কম। এবি অপেক্ষা সিডি অংশে ত্বরণ বেশি, সিডি অংশে ত্বরণ কম, সিডি অংশে ত্বরণ কম। তার মানে এটা সত্য না। 1 ও 2। এবারে আসি উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো দূরত্ব দিয়েছে, সময় দিয়েছে। গ্রাফটা হচ্ছে দূরত্বের দিকে, সময়ের দিকে। ও এ অংশের দ্রুতি কত? ও এ অংশের দ্রুতি কত? দ্রুতি কিভাবে পাবো আমি? দূরত্ব ভাগ সময়। দূরত্ব কত? এখানে 10 মিটার, সময় 5 সেকেন্ডস। 10 ওভার 5, 2 মিটার পার সেকেন্ডস। এটা হচ্ছে আমার দ্রুতি। ও এ অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি। এ বি অংশের দ্রুতি নেই। আচ্ছা, ও এ অংশের দ্রুতি বিসি অপেক্ষা বেশি। ও এ অংশের দ্রুতি হচ্ছে 2, বিসি অংশের দ্রুতি কত হচ্ছে? বিসি অংশের দ্রুতি পাবো দূরত্ব অতিক্রান্ত, দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 10 থেকে বিসি অংশে কি হয়েছে? এখানে কত? 10, এখানে কত? 20। তাহলে 10 থেকে 20-তে গিয়েছে, অর্থাৎ দূরত্ব অতিক্রম করলো 20 মাইনাস 10, আর সময় 10। তাহলে এখানে 1। তাহলে ও এ অংশে দ্রুতি বেশি, বিসি অংশে দ্রুতি কম। ও এ অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি। ও এ অংশের দ্রুতি বেশি, বিসি অংশের দ্রুতি অপেক্ষা। এ বি অংশে দ্রুতি নেই। এ বি অংশে দ্রুতি নেই। এ বি অংশ ফ্ল্যাট, কোনো দূরত্ব অতিক্রম করছে না এই সময়ে। দূরত্ব একই থাকছে আর কি, 10 মিটার। এখানেও 10 মিটার ছিল, এখানেও 10 মিটার। দ্রুতি একই থাকছে। তার মানে হচ্ছে এখানে এবি অংশে কোনো দ্রুতি নেই। এবার ও ওয়াই অক্ষ বরাবর বেগ থাকলে ও এ অংশের বেগ সুষম বেগ। ও ওয়াই অক্ষ বরাবর বেগ থাকলে, ও ওয়াই অক্ষ বরাবর বেগ থাকলে ও এ অংশের বেগ সুষম বেগ। আচ্ছা, বলেছে যে ও এ অংশ বরাবর যদি বেগ থাকতো, অর্থাৎ আমার এখানে কি রয়েছে? দূরত্ব রয়েছে। তো আমি যদি এই গ্রাফে এটাকে দূরত্ব কেটে দিয়ে আমি যদি বলতাম বেগের গ্রাফ, এটা এদিকে রয়েছে বেগ, তখন এবি অংশটা কি হতো? এবি অংশটা কি হতো? এবি অংশটার বেগ সুষম বেগ হতো। সরি, ও এ অংশের কথা বলেছে। ও এ অংশ, এই অংশটা কি হতো? বেগটা কি হচ্ছে? তখন বাড়ছে, তাহলে একটা সুষম ত্বরণ হতো। ও ওয়াই অক্ষ বরাবর বেগ থাকলে ও এ অংশের বেগ সুষম বেগ হতো না, সুষম বেগ হতো না, ও এ অংশে সুষম ত্বরণ হতো। সুতরাং এটাকে আমরা নিচ্ছি না, এটাকে নিচ্ছি। তাহলে আনসারটা হচ্ছে 1 and 2।
একটি বস্তু নির্দিষ্ট দিকে সমত্বরণে গতিশীল হলে এর বেগ সময়ের সাথে বাড়তে থাকে। ত্বরণ সেহেতু তার বেগ সময়ের সাথে বাড়তে থাকবে। বস্তুটি অসম বেগে চলবে। বস্তুটির বেগ যদি সবসময় সমান থাকে তাহলে তার ত্বরণ থাকবে না, যেহেতু ত্বরণ রয়েছে সেহেতু সে অসম বেগে চলবে। বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব যদি সমান সময়ে অতিক্রম করে তাহলে কি হয়? তাহলে সেটা সমবেগ হয়। তাহলে যেহেতু বস্তুটি নির্দিষ্ট দিকে সমত্বরণে গতিশীল, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না। তাহলে উত্তরটা হবে হচ্ছে 1, 2।